অবাঞ্ছিত ঘোষণা করা, ভুয়া ভুয়া স্লোগান দেওয়া, এটা আসলে কি ধরনের সংস্কৃতি? না, এটা তো অবশ্যই সংস্কৃতির মধ্যে পড়ে না, এটা অপসংস্কৃতির ভিতরে পড়ে। তার আগে আমি একটু সাইফের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই। যে নির্বাচনগুলো প্রভাবিত কে করছে? বিএনপি করছে। কিভাবে করলো? যে ওই জিনিস অমুককে চাইলো, ওটাই হলো। এখন বিএনপি যেটা বলছে এটা প্রকাশ্যে বলছে, এবং প্রকাশ্য দিবালোকে বলছে, এটা গোপনে কিছু বলছে না। তার প্রকাশ্যে যখন একটা কথা বলা হয়, তো এখানে কোয়ালিটিও দেখতে হবে, অভিজ্ঞতা দেখতে হবে। না একবারে একটা আস্থা করে থেকে নিয়ে এসে আমি একটা অথর্বকে শুধু ইয়েস নো ভেরি গুড বলার জন্য বসালাম না, তার আসলে সেই কাজে সে পারদর্শী, এটাও কিন্তু বুঝার বিশ্লেষণের ব্যাপার আছে। যেমন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যেটা হয়েছে, তাজুল ইসলামকে নিয়ে আসিফ নজরুল সাহেবকে যখন প্রশ্ন করছিল যে আপনি এত উকিল বাদ দিয়ে ওই ইসলামী ছাত্র শিবিরের ওনাকে দিলেন কেন, তো উনি তখন বলেছিলেন, আমার এখনো কানে ভাসে, যে উনি সাংঘাতিক যোগ্য একটা ব্যক্তি, মানে আমার চোখে এরকম যোগ্য আর কেউ ধরা পড়েনি। কারণটা কি? কারণটা হচ্ছে উনি দেলোয়ার হোসেন শাহেদ সাহেবের মামলা পরিচালনা করছে। তো এই যে এইভাবে উনি বর্ণনা করলেন। এখন জামাত ইসলাম যেটা করছে, চুপি চুপি বলো, কেউ জেনে যাবে না, জানতে না পারে। হ্যাঁ, এখন চুপি চুপি বলো, কেউ জানতে যাতে না পারে, এইটা তো এখন সবার দৃষ্টির আড়ালে। কিন্তু আলটিমেটলি চোর যখন চুরি করে কিছু নমুনা রেখে যায়, ওই নমুনাতেই তখন চুপি চুপি করো, কেউ জানতে না পারে, কিন্তু আসলে নমুনার কারণে ধরা খেয়ে যায়। যেমন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের ব্যাপারে ধরা খেয়ে গেল, রাত 3টার সময় 15 দিন আগে একটা কর্মকর্তাকে পাঠালো। কি এমন অপরাধ 15 দিনে করলো? নয়াদিগন্তের মতো একটা পত্রিকা শুধু লিখলো যে সে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই অফিসে একটা দাপুটে কর্মকর্তা। এই নিউজটা করলো, করে রাত 3টার সময়। এদিকে শেখ হাসিনার বিচার আচার নিয়ে মানুষ যখন ওই ভিন্ন খাতে গেল, রাত 3টার সময় একজন যাচ্ছে আর একজনকে বলছে তুমি দায়িত্ব হ্যান্ড ওভার করার জন্য রেডি থাকো। তাহলে এই যে হচ্ছে জামাতের প্রবণতা, এরা হচ্ছে কি, বিএনপি প্রকাশ্যে বলে, প্রকাশ্যে করে, শুনে সবাই নিজের কানে চোখে দেখে, ওইটা নিয়ে সমালোচনা মেতে থাকতে থাকতে জামাত এদিকে 50টা ফোর কিন্তু তলে তলে দিয়ে দিচ্ছে। এই তলের হিসাবটা কিন্তু কেউ রাখছে না। কিন্তু বেসিক্যালি প্রত্যেকটা জেলায় জেলায় যদি ভালো মতো খোঁজখবর নেয়, তখন দেখা যাবে। দেখেন, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের নাগরিক, আমি চাই না যে ছাত্র দলের ট্যাগ লাগানো কোনো ব্যক্তিকে ডিসিএসপি দেখ, আমি চাচ্ছি না। আমি চাই যে একটা রাজনৈতিক সংগঠনের একটা এজেন্টও যদি কোনো কেন্দ্রে দিতে না পারে, কিন্তু সেই রাজনৈতিক সংগঠনের প্রতীকে একটা ভোটারও যদি ভোট দেয়, সেই ভোটারেরকে নিরাপত্তা আর সেই ভোটটা নিরাপদভাবে সংরক্ষণ, এইটা আমার ব্যক্তিগত ডিজায়ার। এখন এই বর্তমান সরকার বলুক যে এই ব্যক্তিগত ডিজায়ার, এটা আমার ব্যক্তিগত, মানে এটা সার্বজনীন ডিজায়ারই, কিন্তু এইটা পূরণ করতে এবং এদের প্রতি আস্থা স্থাপন করতে এই সরকার কতটুকু সক্ষম হয়েছে? 1% তো দূরের কথা, 3টা ডাবল শূন্যতে আছে বর্তমান সরকার। কোনো প্রকার এরা এটার সক্ষমতা এখন পর্যন্ত দেখাতেই পারেনি। তারপরে আর একটা জিনিস দেখেন, জোটের ব্যাপারটা, যেটা জোটের ব্যাপারটা হয় কি, যেমন আমাদের মেয়েদেরকে যে নমিনেশন দিচ্ছে, সব 500 কোটার মেয়েরা নমিনেশন পাইছে, পলিটিক্যাল কোনো মেয়েরা নমিনেশন পায়নি। আমাদের ভিতরে ক্ষোভ আছে, আমাদের ভিতরে হতাশা আছে। তারপরে ধরবেন 500 কোটা পেলো আর রাজনীতি কর্মীরা পেলো না, এটা তো রাজনীতিতে মেয়েদের রাজনীতির জন্য একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি কিন্তু করে। আবার ট্যাগ লাগানো হলো যে এক পরিবারে দুজন না, আবার দেখা গেল এবার যে ঘোষণা হলো একই পরিবারে দুজন পেলো, সুলতান সালাউদ্দিন টুকু এবং তার ভাই পেলো, গিয়াস কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে পেলো। এখন একটা বড় দলের বক্তব্য, বিবৃতি, ক্ষোভ, আক্ষেপ, কষ্ট থাকবে, কিন্তু শেষ পর্যায়ে যে দেখতে হবে এটা আছে কিনা। জুনায়েদ সাকি আমাদের ছোট ভাই, আমাদের খুবই প্রিয় একটা ছেলে, এবং সেখানে অনেকেই প্রস্তুতি নিচ্ছে, 15 বছর ভোট দিতে পারেনি, নিজেরা ক্যান্ডিডেটের প্রস্তুতি নিচ্ছে, জোট হিসেবে ছাড়তে হচ্ছে। তো সাময়িক ত্রুটি বিচ্যুতি, ক্ষোভ, আক্ষেপ প্রকাশ করাটা, এটা একটা গণতান্ত্রিক পর্যায়ে, কিন্তু সেইটা লাস্ট পর্যায় পর্যন্ত টিকানোটা হবে কি, কিন্তু যেটা সাইফ মুস্তাফা যেটা বলেছে যে দলের যে পজিশন, সেই পজিশনটাকে দল কেন করছে, বৃহত্তর স্বার্থে তো তৃণমূল নেতাকর্মীরাও সেটাকে বুঝতে হবে, এবং তারা যদি সেটাকে না বুঝে তখনই কিন্তু এরকম ভাবে হেনস্থা করার, এটা আপনি বলছেন তো আপা, যেমন আমি পাপিয়া যখন কুড়িয়ে কুড়িয়ে টুকি টুকি করে ওই মাঠে মাঠে হাঁটি হাঁটি পা পা করে লিফটের কাছে আসব, আর তার আগে আমি যখন দেখব যে 50 তলা থেকে লিফটে উঠে আমি যে জায়গায় ঢুকতেই পারলাম না, সেই জায়গায় একবার পারফিউম মেরে চিফ গেস্টের মতো হোস্ট হয়ে বসে আছে, তখন যে মনের প্রতিক্রিয়াটা, অভিব্যক্তিটা আপনার হবে, মনে হবে যে নিজের গায়ে নিজে আগুন জ্বলে মরি, নাহলে কবর যদি ফাঁকা হতো ঢুকে যেতাম, নাহলে সুইসাইড করতাম। এই প্রতিক্রিয়াটা, এই মনের যে আকুতিটা, এটা আসলে
একবারে তৃণমূল থেকে দল করে আসলে যে ক্ষোভ আক্ষেপ, যে কষ্ট বেদনা এবং না পাওয়ার যে যন্ত্রণাটা, এইটার একটা বহিঃপ্রকাশের জায়গা স্বাভাবিকভাবেই আপনাকে দিতে হবে। আচ্ছা, যদি ক্ষোভটা এরকমই হয় এবং কিন্তু সেটা permanent পর্যন্ত ক্ষোভ। জেনুইন ক্ষোভ হয়, তাহলে তো আমরা দেখছি অনেকগুলো জায়গায় নমিনেশন দেওয়ার পরে ক্ষোভ আছে, এই নমিনেশন না আমাদের মানার ভিতরেও আছে। কারণেও আছে, হ্যাঁ, আছে তো। এবং আমরা বিক্ষোভও দেখছি। তাহলে হ্যাঁ, আছে। সেক্ষেত্রে এই বিক্ষোভকে সামাল দেবে কি করে? এখানে পার্টিকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। পার্টি যদি একবারে যোগ্য পরীক্ষিত মাঠ কর্মী সত্যিকার অর্থে তাকে বাদ দিয়ে অন্য কাউকে দেয়, তাহলে এবং সেই ইগোটা যদি কেন্দ্র ধরে রাখে, তাহলে সেখানে কেন্দ্র ক্ষতিগ্রস্ত হবে। আর ইগোর ব্যাপার না দেখে, এটা বিচ্যুতি ধরে নিয়ে প্রকৃত ব্যক্তিকে প্রকৃত জায়গায় যখন বসাবে, তখন সেটা সমাধান হয়ে গেল। মাঠে থাকলেই যে সে সৎ হবে এমনও তো না। সৎ আর অসৎ হচ্ছে ভিন্ন জিনিস। আমরা অতীতে দেখেছি যে আপা, তাদের সৎ বিরুদ্ধে আর অভিযোগ অসত্যতার এসেছে। সংজ্ঞাটা হচ্ছে ভিন্ন জিনিস। আর রাজনীতিতে, মাঠের রাজনীতির কর্মীদের একটা প্রত্যাশা থাকে। কর্মীদের প্রত্যাশা আর মানে অপ্রত্যাশিত আর প্রত্যাশিত, এই বিষয়টা আমি আনছি। মাঠের রাজনীতি আমরা ছোটবেলা থেকে করি। আমাদের নামে তো অসততার কোনো অভিযোগ নাই, এরশাদ বিরোধী আন্দোলনে কোনো অভিযোগ নাই, ১/১১ গেল, সেই ১/১১ সরকারের কোনো অভিযোগ দাঁড় করাতে পারিনি, ১.৫ বছর গেল, কেউ তো কোনো অভিযোগ দাঁড় করাতে পারবে না। আচ্ছা, আমরা একটু শুনে নিই তাহলে। ব্যারিস্টার ফুয়াদকে যেভাবে হেনস্থা করা হলো সেটার পেছনে কারণ কি? সেখানে তো কোনো মানে কর্মীরা বঞ্চিত হচ্ছে এরকম ক্ষোভ ছিল। ব্যারিস্টার ফুয়াদের আমি যেটুকু ফেসবুকে দেখেছি আপা, এটা দল হিসেবে বিএনপি করছে কি কে করছে এটা আমি এখনো বলতে পারছি না। ব্যারিস্টার ফুয়াদের ধরেন বক্তব্য বিবৃতি ঢাকা শহর বাংলাদেশে যেভাবে দেয়, একটা বিশাল বিষয়বস্তু হিসেবে দেয়, মানে ভাষা, ল্যাঙ্গুয়েজ, বডি সব কিছু। এখন ওইখানে যে তার কর্মী সমর্থকের কি পরিস্থিতি, কি পরিবেশ, তাকে কতটুকু ট্যাকেল দিতে পারলো, প্রোটেকশন দিতে পারলো, কি প্রস্তুতি নিয়ে সে গেল, কেন এরকম পরিস্থিতি হলো, এটা ব্যারিস্টার ফুয়াদ যে অভিব্যক্তিটা ঢাকাতে এসে প্রকাশ করবে, সেইটার উপরে আমি আপনাকে মতামত দিতে পারবো। তবে আমি সবসময় যেটা বুঝি যে আমার বাস্তবতা অবস্থান, আমি যতটুকু অবস্থানের ভিতরে থেকে আমি বডি ল্যাঙ্গুয়েজ বলেন, আমার বক্তৃতা বলেন, সব কিছু আমি একটা মশা, কিন্তু আমি যদি এখন কামান মারার কথা চিন্তা করি, এইটা আমার জন্য বেমানান হয়ে যায়। যেমন আমাকে আপনার অনেক সময় কেন্দ্রের অনেক প্রশ্ন নিয়ে উত্তর দিতে বলেন, আমি বলি দেখেন আমি হলাম আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে আমি রাখতে পারবো না বক্তব্য। এটা আমার অপারগতাই বলেন, ব্যর্থতাই বলেন, আমি পারছি না। এটা যারা মুখপাত্র আছে তারা বলবে, এখানে আমি নীরব। ওকে, তাহলে আপনি যেটা বললেন, আমরা কি সেক্ষেত্রে আশা করতে পারি যে আপনারা দেখবেন যে আসলেই কারা হামলা করেছে? যদি বিএনপির হয়ে থাকে তারা, তাহলে তাদের বিরুদ্ধে দলটি কোনো ব্যবস্থা নেবে কিনা? ব্যারিস্টার ফুয়াদ আমাদেরই ছোট ভাই, আমাদেরই, আবার আমাদের জোটের সাথেও সে আছে একসাথে, অবশ্যই দেখবে না কেন? নিশ্চয়ই দল দেখবে। বিএনপির দলের যদি হয়ে থাকে, বিএনপির দল কেন দেখবে না? ব্যারিস্টার ফুয়াদ কি কোনো জোটে আছে? জোটে না থাকুক, কথাবার্তা, আলাপ আলোচনা, তারপরে 31 দফার আলোচনা অংশগ্রহণ করে তো দেখি, বক্তৃতা দিছে। আচ্ছা, সে আমাকে বলছে, আমি তো আর জানি না, সে যেটা বলছে যে 31 দফা আলোচনায় আমরা তারেক রহমানকে প্রশ্ন করেছি, এটা করেছি, আমার সাথে 2-1বার টক শো সে বলেছে, তাহলে তো একটা দূরত্ব এরকম নাই যে মুখ দেখা দেখি নাই, এরকম তো একটা ব্যাপার না, একটা সম্পর্ক তো আছেই।